ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের কষে দেখি 11-র 8 থেকে 14 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের 7 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি, তোমরা দেখে না থাকলে দেখে নেবে। 8 নম্বর অঙ্কটা কী আছে? সাধারণত বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ যথাক্রমে 75.6%, 23.4% ও 1.36%। 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে হিসাব করে লিখি। তো মোট বায়ুর পরিমাণ কত? মোট বায়ুর পরিমাণ 25 লিটার। ঠিক আছে, মোট বায়ুর পরিমাণ 25 লিটার। এই 25 লিটার বায়ুর মধ্যে নাইট্রোজেন কতটা আছে? নাইট্রোজেন আছে 75.6%। তো লিখব নাইট্রোজেনের পরিমাণ মোট 25 লিটার বায়ু, 25 গুণ নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে কত? 75.6%। 75.6%। এবার দেখো বন্ধুরা, 25 ইন্টু 756, ঠিক আছে। আর নিচে কি করব? এই যে পার্সেন্ট আছে না, পার্সেন্টের জন্য 100 বসাবো। আর এই যে দেখো দশমিকের পরে এখানে কয়টা সংখ্যা আছে? একটা, তাই একের পরে একটা শূন্য বসাবো। বুঝলে? যেমন ধরে নাও 75.6, এটা কি দশমিক ভগ্নাংশ। তো এই দশমিক ভগ্নাংশকে আমরা যদি সামান্য ভগ্নাংশে নিয়ে আসি, কিভাবে আনবো? 756 মানে দশমিক বাদে সংখ্যাটা লিখব, তারপর দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে একের পরে কি ততগুলো শূন্য দেব। তো এখানে দেখো এই যে 756 লিখলাম, এই যে পার্সেন্টের জন্য 100 দিলাম, ঠিক আছে। আর এই দশমিকের পরে একটা সংখ্যা আছে জন্য এই যে একের পরে একটা শূন্য বসালাম। বুঝলে? 4 25 100। এবার 4 দিয়ে 756কে কাটবো। 4 ও 4 থাকলো কত এখানে? 3 আর 5 35। 4 আটা 32, থাকলো কত? 35 থেকে 32 গেলে থাকবে 3 আর 6 36, 4 লং 36। ঠিক আছে। তো উপরে কত? উপরে আছে 189 আর নিচে কত? 10। এবার কি করব? উপরের সংখ্যাটা লিখব। এখানে শূন্য কয়টা আছে? একটা, তাহলে ডান দিক থেকে একটা সংখ্যার পর দশমিক বসাবো। তাহলে 25 লিটার বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 18.9 লিটার। বুঝলে? এবার আমরা কি করব? এবার আমরা বের করব 25 লিটার বায়ুতে অক্সিজেনের পরিমাণ। ঠিক আছে, এবার লিখব অক্সিজেনের পরিমাণ। অক্সিজেনের পরিমাণ মোট 25 লিটার বায়ু, অক্সিজেনের পরিমাণ হচ্ছে 23.04%। 25 ইন্টু, এখানে লক্ষ্য করো বন্ধুরা কিভাবে লিখব? 2304। আর এখানে কি করব? পার্সেন্টের জন্য কত দেব? 100। ঠিক আছে। এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমি দশমিকটা বসাচ্ছি। দেখো এই যে দশমিকটা আছে, এই দশমিকটা তোলার জন্য নিচে কত হবে? এই দশমিকটা তোলার জন্য কত হবে? নিচে 100 হবে। কেন? কারণ এখানে দশমিকের পরে দুটো সংখ্যা আছে। বুঝলে তো? তো তোমরা এভাবে ডাইরেক্টও লিখতে পারো, ঠিক আছে, আর তোমরা এভাবেও লিখতে পারো। কেমন? এবার লক্ষ্য করো কি আছে? 25 দিয়ে 100কে কাটবো, 4 25-এ 100। এবার 4 দিয়ে এটাকে কাটবো, 2304কে। তো 4 6 24 বেশি হয়ে যাবে, 4 5-এ 20। তো থাকলো কত এখানে? 3 আর 0 30, 4 7-এ 28, থাকবে কত? 2 আর 4 24, 4 6 24।
কত হলো 576। তো উপরে লিখব 576 আর নিচে কত 100। এবার কি করব বন্ধুরা, এবার দশমিক বসাবো। প্রথমে 5 7 6 লিখব। এখানে শূন্য কয়টা আছে, দুটো, তাহলে ডান দিক থেকে দুটো সংখ্যার পর দশমিক বসাবো। তো 25 লিটার বায়ুতে অক্সিজেনের পরিমাণ পেলাম 5.76 লিটার। ঠিক আছে, এবার আমরা কি করব বন্ধুরা, এবার আমরা 25 লিটার বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বের করব। তো লিখব যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। তো লক্ষ্য করো, মোট 25 লিটার বায়ু, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত পার্সেন্ট, 1.36%। 25 গুণ, দেখো 1.36 লিখছি, আর পার্সেন্টের জন্য 100। এবার দেখো এই দশমিকটা তুলব, তার জন্য কি করব, নিচে 100 বসাবো। কেন, কারণ এখানে দশমিকের পরে দুটো সংখ্যা আছে, দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে নিচে একের পরে ততগুলো শূন্য বসাবো। 4 25 100, 4 দিয়ে 136কে কাটবো, তো 3 আর 4 12, থাকবে কত 1 আর 6 16, 4 4 16। ঠিক আছে, তো এখানে দেখো উপরে 34 আর নিচে কত 100। এবার কি করব, দশমিক বসাবো। তো 3 4 লিখবো। এখানে শূন্য কয়টা আছে, দুটো, তাহলে আমরা কি করব, ডান দিক থেকে দুটো সংখ্যার পর দশমিক বসাবো। আর দশমিকের সামনে কোনো সংখ্যা না থাকলে একটা শূন্য বসাবো। কেমন, এত লিটার। বুঝলে, এই হলো তোমাদের 8 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কটা কি আছে, তৃষা মিলন দাদার বইয়ের দোকান থেকে একটি বই কিনল। মিলন দাদা বইয়ের উপর লেখা দামের উপর পর্যায়ক্রমে মানে পরপর 10% ও 5% ছাড় দিলেন। বইটির উপর লেখা দাম 200 টাকা হলে তৃষা মিলন দাদাকে কত টাকা দিল হিসাব করে লিখি। তো লক্ষ্য করো কি দেওয়া আছে, বইটির লিখিত দাম, বইটির লিখিত দাম কত টাকা আছে, 200 টাকা। ঠিক আছে, এবার এই লিখিত দামের উপর পরপর ছাড় দেওয়া হয়। প্রথমে 10% ছাড় দেওয়া হয়, তাহলে দেখব যে 200 টাকার 10% কত টাকা হচ্ছে, 200 টাকার 10% ছাড়। তো লক্ষ্য করো 200 গুণ 10% মানে কি 100 ভাগের 10 ভাগ, 0 0 0 0, 20 টাকা। তাহলে 200 টাকার 10% ছাড় মানে 20 টাকা। তো লিখব যে এখন বইটির দাম হবে, তো লক্ষ্য করো বন্ধুরা 200 টাকা থেকে যদি 20 টাকা ছাড় দেওয়া হয় তাহলে বইটির দাম কত হবে, বইটির দাম হবে 180 টাকা। বুঝলে, এবার 180 টাকার উপর আবার কিন্তু 5% ছাড়। ঠিক আছে, তো লিখব 180 টাকার 5% ছাড়। তো 180 গুণ 5% মানে হচ্ছে 100 ভাগের 5 ভাগ, 0 0 কাটা, 5 দুগুণা 10, 9 দুগুণা 18, 9 টাকা। 180 টাকার 5% ছাড় হচ্ছে 9 টাকা। তো সুতরাং বর্তমানে বইটির দাম তো 180 টাকা থেকে আবার যদি 9 টাকা ছাড় দেওয়া হয় তাহলে বইটির দাম কত হবে, 171 টাকা। বুঝলে, তো লিখব যে সুতরাং তৃষা মিলন দাদাকে 171 টাকা দিল। কেমন, বইটির লিখিত দাম 200 টাকা,
200 টাকা 10% ছাড় হচ্ছে 20 টাকা। এবার 200 টাকা থেকে যদি 20 টাকা ছাড় দেওয়া হয় তাহলে বইটির দাম হবে 180 টাকা। এবার এই 180 টাকার আবার 5% ছাড়, এখানে বলা আছে না যে পরপর 10% ও 5% ছাড় দিলেন, তো 180 টাকা, এখান থেকে আবার 5% ছাড় দিলে কত টাকা হচ্ছে 9 টাকা। তাহলে 180 টাকা থেকে যদি 9 টাকা ছাড় দেওয়া হয় তাহলে বইটির দাম কত হবে বন্ধুরা? 171 টাকা। তাহলে লিখব সুতরাং তৃষা মিলন দাদাকে 171 টাকা দিল। কেমন? এবার 10 নম্বর অঙ্কটা দেখো কি আছে। একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তো প্রথমে আমাদের কি করতে হবে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরতে হবে, কারণ এখানে বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই, ঠিক আছে। তো লিখব ধরি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান 100 একক। কেমন? এখানে একক কেন লিখলাম, কারণ এখানে সেমি মিটার কিছু নেই। যখন কোনো একক থাকবে না, মানে সেমি মিটার সেন্টিমিটার, তখন তোমরা একক লিখবে। কেমন? তো আমরা জানি যে বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাই না? তো আমি কি ধরলাম যে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 100 একক। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কতটা হবে? তোমরা তো জানো যে ক্ষেত্রফল কি জিনিস। ক্ষেত্রফল হচ্ছে কোনো একটা ক্ষেত্র যতটা জায়গা দখল করে থাকে, এটা হচ্ছে ক্ষেত্রফল। তো বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি 100 একক হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হয়? বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য। বুঝলে? বাহুর দৈর্ঘ্যকে বাহুর দৈর্ঘ্য দিয়ে গুণ করলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাই। তো লিখব যে সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? 100 ইন্টু 100 বর্গ একক। ঠিক আছে? যখন তোমরা ক্ষেত্রফল লিখবে তখন কিন্তু বর্গ কথাটা লিখবে। কেমন? তো একক ও এক কয়টা শূন্য হবে? 4টা। এত বর্গ একক। এবার বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ানো হবে। তো লিখব যে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ানো হলে বাহুর দৈর্ঘ্য হবে, তো দেখো 10% বাড়ানো হবে মানে কি? বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 100 একক, তাহলে 10% বাড়ানো হলে কি হবে? 100 + 10 মানে 110 একক হবে। বুঝলে? 10% মানে কি? দেখো 100 এর 10%, সরি 100 এর 10%, তাহলে 100 ইন্টু 10% মানে 100/10 100 100 কাটা কত? 10 বাড়বে না? তো আমরা ডাইরেক্ট লিখতে পারি যে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ানো হলে বাহুর দৈর্ঘ্য কত হবে? 110 একক। এবার যখন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 110 হবে, তো আমরা জানি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, তখন এর ক্ষেত্রফল কত হবে? বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য, তাই না? তো লিখব যে সুতরাং এখন ক্ষেত্রফল হবে কি হবে? বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য, 110 ইন্টু 110, তো 11 11 121, আর এখানে একটা মোট দুটো শূন্য, এত বর্গ একক। বর্গ একক। কেমন? তো এবার আমরা দেখব যে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেয়েছে। তো লিখব ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে তো ক্ষেত্রফল কত আছে এখানে? 12,100। 12,100 বিয়োগ আগে কত ছিল ক্ষেত্রফল? আগে ছিল 10,000। ঠিক আছে? যখন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 100 ছিল তখন ক্ষেত্রফল ছিল 10,000, আর 10% বাড়ানোর পর বাহুর দৈর্ঘ্য হয়েছে 110 একক। আর যখন বাহুর দৈর্ঘ্য 110 একক তখন ক্ষেত্রফল হবে কত? 12,100 একক। তাহলে মাইনাস করে দেব।
10,000 কত হবে? 12,000 থেকে 10,000 বাদ দিলে কত হবে? 2,100 এত বর্গ একক। ঠিক আছে, তো ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 2,100 বর্গ একক। এবার এখানে লক্ষ্য করো কি বলেছে, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। তো ত্রৈরাসিক পদ্ধতিতে আমাদের করতে হবে। ঠিক আছে, যদি ত্রৈরাসিক পদ্ধতি না বলতো তাহলে আমরা ডাইরেক্ট পদ্ধতিতে করতে পারতাম। তো যেহেতু এখানে ত্রৈরাসিক পদ্ধতি বলেছে, তো ত্রৈরাসিক পদ্ধতিতে করতে হবে। তো লিখব গণিতের ভাষায় ডান দিকে লিখব ক্ষেত্রফল বৃদ্ধি, ক্ষেত্রফল বৃদ্ধি। আর ক্ষেত্রফল কি? বর্গ একক, তাই না? তো বর্গ একক। আর এই দিকে লিখব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মানে আগে যে ক্ষেত্রফলটা ছিল সেটা এটা লিখব, এই দিকে লিখব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো কি ক্ষেত্রফল বর্গ একক, তাই না? বর্গ একক। তো এখানে লক্ষ্য করো বন্ধুরা, যখন বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 100 একক ছিল তখন ক্ষেত্রফল কত ছিল? 10,000 বর্গ একক। তাহলে এইদিকে লিখব 10,000। ঠিক আছে, আর ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেয়েছে এখানে লক্ষ্য করো, ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 2,100 বর্গ একক। তাহলে এদিকে লিখব 2,100 বর্গ একক। বুঝলে? এখানে লিখব পূর্বেরটা আর এখানে লিখব যতটা বৃদ্ধি পেয়েছে। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি 100 বর্গ একক হতো তাহলে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেত সেটাই শতকরা হিসাব। বুঝলে তো? তো এখানে লক্ষ্য করো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর ক্ষেত্রফল বৃদ্ধির মধ্যে সরল সম্পর্ক আছে। তো লিখব এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও ক্ষেত্রফল বৃদ্ধির মধ্যে সরল সম্পর্ক আছে। ঠিক আছে, এবার কি লিখব বন্ধুরা? এবার লিখব যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে। তো দেখো প্রথমে এই সংখ্যাটা লিখব 2,100 গুণ, যখন সরল সম্পর্ক থাকবে তখন কি করব বন্ধুরা, তখন এই যে 100 আছে না এটা উপরে লিখব, মানে নিচের সংখ্যাটা উপরে লিখব, 100 লিখব উপরে আর 10,000 লিখব নিচে। যখন সরল সম্পর্ক থাকবে তখন নিচের সংখ্যাটা দাগের উপরে লিখবে, মানে ভগ্নাংশের যে দাগটা আছে সেই দাগের উপরে লিখবে আর উপরের সংখ্যাটা নিচে লিখবে। কেমন? এবার কি করব, কাটবো, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, থাকলো কত? 21। 21। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেয়েছে কত? 21, মানে 21% বৃদ্ধি পেয়েছে, মানে 100 ভাগের মধ্যে 21 ভাগ বৃদ্ধি হয়েছে। বুঝলে? তো অ্যান্সার হবে তোমাদের এটাই। এবার 11 নম্বর অঙ্কটা লক্ষ্য করো কি আছে, সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। 15% মানে 100 টাকায় 15 টাকা ছাড় পাওয়া যায়। সময় মতো বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলেন, তো বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল? তো দেখো কি লিখবো, গণিতের ভাষায়, গণিতের ভাষায়। তো আমাকে কি বের করতে হবে? বিদ্যুৎ বিলের পরিমাণ। তো যেটা বের করতে হবে সেটা ডান দিকে লিখব, বিদ্যুৎ বিলের পরিমাণ। আর ব্র্যাকেটে কি লিখব? টাকা। ঠিক আছে,
এবার বাদিকে কি লিখব, বিদ্যুতের বিলে ছাড়, আর ব্র্যাকেটে কি রাখবো, টাকা। ঠিক আছে, তো লক্ষ্য করো বন্ধুরা, 15% ছাড় পায়, মানে 15 টাকা ছাড় পায় 100 টাকার মধ্যে। তো কাকিমা কত টাকা ছাড় পেয়েছে, 54 টাকা। তো যখন 54 টাকা ছাড় পেয়েছে তখন বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল। তো এখানে লক্ষ্য করো বন্ধুরা, বিদ্যুতের বিলে ছাড় আর বিদ্যুৎ বিলের পরিমাণের মধ্যে কি সম্পর্ক আছে, সরল সম্পর্ক আছে। বিদ্যুতের বিলে ছাড় ও বিদ্যুৎ বিলের পরিমাণের মধ্যে কি আছে, সরল সম্পর্ক আছে। ঠিক আছে, তো লিখব যে সুতরাং নির্ণেয় বিদ্যুৎ বিলের পরিমাণ তো প্রথমে কি করব, এই সংখ্যাটা লিখব, এই যে 100 লিখলাম, গুণ। যখন সরল সম্পর্ক থাকবে তখন কি করব, এই যে ভগ্নাংশের যে দাগটা আছে এই দাগের উপরে নিচের সংখ্যাটা লিখব, এই পাশের, আর উপরের সংখ্যাটা নিচে লিখব। কেমন, কি করলাম, এই যে নিচের যে সংখ্যাটা আছে সেই নিচের সংখ্যাটা দাগের উপরে লিখলাম, আর উপরের সংখ্যাটা দাগের নিচে লিখলাম। কেমন, তো দেখো 5 দিয়ে যাবে, 3 5 15, 5 20 100, আর 3 দিয়ে 3 ও 3 24, 3 8 24, 3 18 54, তো 2 18 কত হবে 36, 360 টাকা। ঠিক আছে, তো লিখব সুতরাং বিদ্যুৎ বিলের পরিমাণ ছিল কত, 360 টাকা। 12 নম্বর অঙ্কটা কি আছে, চিনির মূল্য 20% বেড়ে গেছে। তো দেখো 20% বেড়ে গেছে মানে আগে 100 টাকায় যে পরিমাণ চিনি পাওয়া যেত এখন সেই পরিমাণ চিনি পাওয়া যায় কত টাকায়, 120 টাকায়। যেহেতু 20% বেড়ে গেছে তাই কি হবে, চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে হিসাব করি। তো দেখো, তো লিখব ধরি আগে 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত। আগে 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত। এবার দেখো চিনির মূল্য 20% বেড়েছে, তো লিখব চিনির মূল্য 20% বেড়েছে, তাই না। 20% বেড়েছে মানে দেখো এই 100 টাকার 20% কত টাকা সেটা বের করব। তো লিখব 100 টাকার 20%, 100 ইন্টু 20% মানে হচ্ছে 100 ভাগের 20 ভাগ। তো 100 টাকার 20% মানে হচ্ছে 20 টাকা, তাই না। 100 টাকার 20% কত, 20 টাকা। তার মানে চিনির দাম বেড়েছে কত, 20 টাকা বেড়েছে, তাই না। মানে 100 টাকায় 20 টাকা বেড়েছে। তো আগে 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত, এখন 120 টাকায় 100 একক চিনি পাওয়া যায়। বুঝলে, দেখো 20 টাকা বেড়েছে। তো লিখব সুতরাং এখন চিনির মূল্য কত হবে, 100 যোগ 20 টাকা।
এখন চিনির মূল্য হচ্ছে 120 টাকা। বুঝলে? তো আগে 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত, এখন চিনির মূল্য 120 টাকা, মানে এখন 120 টাকায় 100 একক চিনি পাওয়া যায়। তো লিখব যে এখন 120 টাকায় পাওয়া যায় 100 একক চিনি। এখন 120 টাকায় পাওয়া যায় 100 একক চিনি। তো 1 টাকায় পাওয়া যায় 100/120 একক চিনি। তাহলে এখন 100 টাকায় কত একক চিনি পাওয়া যাবে? 100 ইন্টু 100 আর নিচে হবে 120, এত একক চিনি। এবার কাটাকাটি করব, 0 0 কাটা, 2 দিয়ে 6 দুগুণা 12, 5 দুগুণা 10, 2 দিয়ে 3 দুগুণা 6, 2 50 100, কত? 250 নিচে 3, এত একক চিনি। 3 দিয়ে 250কে ভাগ করব, 3 8 24, 1 আর 0, 3 3 9, 1, 1/3, 83 পূর্ণ 1/3 একক চিনি। বুঝলে? এখন 100 টাকায় পাওয়া যায় 83 পূর্ণ 1/3 একক চিনি। আগে 100 টাকায় পাওয়া যেত 100 একক চিনি, ঠিক আছে? এখন পাওয়া যায় 83 পূর্ণ 1/3 একক চিনি। তো লিখব চিনির মাসিক ব্যবহার কমাতে হবে। তো দেখো, আগে মাসে কত একক চিনি ব্যবহার করতো? 100 একক চিনি। এখন 100 টাকায় যেহেতু 83 পূর্ণ 1/3 একক চিনি পাওয়া যায়, তাই আগের থেকে তাদের কত একক চিনি কমাতে হচ্ছে? দেখো কি করব, বিয়োগ করে দেব। 100 বিয়োগ এটা কত হবে? 250 আর নিচে 3, এত একক। 3 দিয়ে 100কে গুণ করব, 300 বিয়োগ 250 আর নিচে 3, এত একক। তাহলে এখানে বিয়োগ করলে কত হবে? 50/3, এত একক। তো দেখো 3 দিয়ে 50কে ভাগ করলে কত হবে? 3 16 48, থাকবে কত? ভাগশেষ 2 আর নিচে 3, এত একক। বুঝলে? চিনির মাসিক ব্যবহার কমাতে হবে 16 পূর্ণ 2/3 একক। তো লিখব সুতরাং চিনির মাসিক ব্যবহারের পরিমাণ 16 পূর্ণ 2/3% কমাতে হবে। বুঝলে? 13 নম্বর অঙ্কটা কি আছে? জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। মানে জলের আয়তন যদি 100 ঘন একক হয়, তাহলে বরফের আয়তন কত হবে? 10% বৃদ্ধি পেলে বরফের আয়তন হবে 110 ঘন একক। বুঝলে? তো এই বরফ গলে যখন জল হবে, ঠিক আছে, এই বরফ গলে যখন জল হবে তখন আয়তন শতকরা কতটা হ্রাস পাবে, মানে কতটা কমবে। বুঝলে? লিখব ধরি জলের আয়তন আমরা ধরবো 100 ঘন একক। বুঝলে? আয়তন কিন্তু তোমরা ঘন লিখবে, ঠিক আছে, আর ক্ষেত্রফল যখন হবে তখন বর্গ লিখবে, কেমন? তো জলের আয়তন 100 ঘন একক, তাহলে জলের আয়তন যদি 100 ঘন একক হয়, তাহলে বরফের আয়তন কত হবে? বরফের আয়তন কত হবে? বরফের আয়তন হবে 110 ঘন একক। 100 যোগ 10 মানে 110 ঘন একক। কেন? কারণটা দেখো, ধরে নাও এগুলো জল আর এটা বরফ। জল জমে যখন বরফ হয় তখন আয়তন 10% বাড়ে। বুঝলে? তো জলের আয়তন যদি 100 ঘন একক হয়, তাহলে বরফের আয়তন কত হবে? 110 ঘন একক। বুঝলে তো?
এবার বরফের আয়তন যদি 100 হয় তাহলে জলের আয়তন কত হবে সেটাই আমাদের বের করতে হবে। কেমন? তো লিখব বরফের আয়তন কত? 110 ঘন একক, 110 ঘন একক। ঘন একক হলে জলের আয়তন কত? জলের আয়তন 100 ঘন একক। ঠিক আছে, বরফের আয়তন 110 ঘন একক হলে জলের আয়তন হবে 100 ঘন একক, এটাই তো বলা আছে, তাই না? তো বরফের আয়তন 1 ঘন একক হলে জলের আয়তন কত হবে? 100/110 ঘন একক। ঠিক আছে, এবার বরফের আয়তন যখন 100 হবে, ঠিক আছে, 100 ঘন একক হবে, তখন জলের আয়তনটা কি হবে দেখো, 100 × 100 আর নিচে 110 এত ঘন একক। 0 0 কাটবো, তাহলে উপরে কত পাচ্ছি? উপরে পাচ্ছি 10 আর 100 গুণ করলে হবে 1000 আর নিচে 11, 1000/11 ঘন একক। বুঝলে? এবার লিখব বরফ গলে জলের আয়তন হ্রাস পাবে। তো দেখো, বরফ গলে যখন জল হবে তখন জলের আয়তন কতটা হ্রাস পাবে। তো দেখো, জলের আয়তন কত ছিল? জলের আয়তন ছিল 100 ঘন একক। এখন জলের আয়তন কত? 1000/11 ঘন একক। তাহলে কতটা কমলো দেখব। তো 100 বিয়োগ 1000/11 ঘন একক। ঠিক আছে, তো 11 আর 100 গুণ করলে হবে কত? 1100 বিয়োগ 1000 আর নিচে 11 এত ঘন একক। তো বিয়োগ করলে কত হবে? 100 আর নিচে 11 এত ঘন একক। এবার 11 দিয়ে 100কে যদি আমরা ভাগ করি তাহলে 9 11 99, 1, ঠিক আছে, উপরে হবে 1 নিচে 11, 9×1/11 ঘন একক। ঠিক আছে, বরফ গলে জল হলে আয়তন শতকরা হ্রাস পাবে 9×1/11। বুঝলে? তো এখানে যদি আমরা শতকরা লেখাটা না লিখতাম তাহলে এখানে পার্সেন্ট দিতাম। ঠিক আছে, যেহেতু এখানে শতকরা লিখেছি তাই এইভাবে রাখলাম। কেমন? তো দেখো বন্ধুরা, বিষয়টা আরেকবার বুঝে নাও। ধরি জলের আয়তন 100 ঘন একক। এই যে জলের আয়তন 100 ঘন একক, আর জল জমে যখন বরফ হবে তখন আয়তন 10% বাড়বে। তাহলে কি বরফের আয়তন 110 ঘন একক হবে। তো দেখো, তো বরফের আয়তন যদি 110 ঘন একক হয় তাহলে জলের আয়তন কত? 100 ঘন একক। এই যে বরফের আয়তন 110 ঘন একক আর জলের আয়তন 100 ঘন একক। এবার বরফের আয়তন 1 ঘন একক হলে জলের আয়তন হবে 100/110 ঘন একক, তাই না? এবার বরফের আয়তন যখন 100 হবে, বরফের আয়তন যখন 100 হবে তখন জলের আয়তন এটা হবে 1000/11। বুঝলে? ঠিক আছে, তো বরফ গলে জলের আয়তন হ্রাস পাবে। তো জলের আয়তন কত ছিল? জলের আয়তন ছিল 100 ঘন একক। আর এখন জলের আয়তন কত হলো? 1000/100 ঘন একক। তাহলে কতটা জলের আয়তন কমলো? জলের আয়তন কমলো 9×1/11 ঘন একক। তো লিখব যে সুতরাং বরফ গলে জল হলে আয়তন শতকরা হ্রাস পাবে 9×1/11 ঘন একক, মানে এত পার্সেন্ট। বুঝলে? 14 নম্বর অঙ্কটা কি আছে? উৎপল বাবু অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার জন্য চাষের খরচ 40% বেড়েছে। আগে উৎপল বাবু তার জমিতে 1200 টাকা খরচ করে 3000 টাকার ফলন পেতেন। এখন জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় তার আয় কত পরিমাণ বাড়বে না কমবে হিসাব করে লিখি। তো দেখো, তো লক্ষ্য করো, আগে খরচ হতো কত টাকা? আগে খরচ হতো
আগে খরচ হতো কত 1200 টাকা, ফলন পেতেন, ফলন কত টাকার পেতেন 1200 টাকা খরচ করে ফলন পেতেন 3000 টাকার। বুঝলে, আগে খরচ হতো 1200 টাকা আর ফলন পেতেন 3000 টাকার। ঠিক আছে, তো আগে লাভ কত হতো 3000 টাকার ফলন পেতেন আর খরচ হতো 1200 টাকা, লাভ হতো কত 1800 টাকা। ঠিক আছে, আগে খরচ হতো 1200 টাকা, ফলন পেতেন 3000 টাকার, লাভ হতো 1800 টাকা। এবার দেখো, এবার কি আছে, ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে। তো লিখব যে এখন ধানের ফলন বৃদ্ধি পেয়েছে কত পার্সেন্ট 50%। তো আগে ধানের ফলন কত টাকার হতো 3000 টাকার, তো 3000 টাকার 55% কত হচ্ছে সেটা বের করব। ঠিক আছে, 3000 টাকার 55% কত হবে এটা আগে আমাদের বের করতে হবে। 55% মানে হচ্ছে 100/55 শূন্য শূন্য কাটা, 3 5 15, 5 হাতের 1, 3 5 15 আর 1 16, আর একটা শূন্য বসাবো। ঠিক আছে, এখন ধানের ফলন বৃদ্ধি পেয়েছে কত 1650 টাকা। তো লিখব যে সুতরাং বর্তমান ধানের ফলন, দেখো এত টাকা বৃদ্ধি পেয়েছে, আগে ধানের ফলন হতো 3000 টাকার আর এখন বৃদ্ধি পেয়েছে কত 1650 টাকা। তো এখন কত হবে 4650 টাকা। বর্তমানে ধানের ফলন হচ্ছে 4650 টাকা। এবার কি বলা আছে যে চাষের খরচ 40% বেড়েছে, তাই না? তো লিখব চাষের খরচ বেড়েছে কত পার্সেন্ট 40%। তো দেখো, আগে কত টাকা খরচ হতো 1200 টাকা, এখন কত পার্সেন্ট বেড়েছে 40%। তো 1200 টাকার 40% কত হচ্ছে সেটা বের করব। তো 1200 ইন্টু 40% মানে হচ্ছে 100/40 শূন্য শূন্য কাটা, 4 12 কত হবে 48 আর শূন্য 480 টাকা। চাষের খরচ বেড়েছে 480 টাকা। তো লিখবো যে সুতরাং বর্তমানে চাষের খরচ, তো দেখো আগে খরচ হতো কত টাকা 1200 টাকা, আর চাষের খরচ এখন বেড়েছে কত টাকা 480 টাকা। তাহলে বর্তমানে চাষের খরচ কত হবে, তো 1200 টাকার 480 টাকা যদি বৃদ্ধি পায় তাহলে কত টাকা হচ্ছে 1200 যোগ 480, কত হবে 1680 টাকা। বুঝলে, বর্তমানে চাষের খরচ হচ্ছে 1680 টাকা। তো দেখব যে সুতরাং বর্তমানে লাভ, বর্তমানে লাভ, তো দেখো বর্তমানে ধানের ফলন হচ্ছে 4650 টাকা। তো এখানে লিখব 4650 টাকা, আর বর্তমানে চাষের খরচ হচ্ছে 1680 টাকা। তো কত টাকা লাভ হচ্ছে দেখি, তো কত হবে 0 0 0, 8 থেকে 15 7, হাতের 1, 7 7 থেকে 16 9, হাতের 1 2, 2 থেকে 4 2, 2970 টাকা। বর্তমানে লাভ হয় 2970 টাকা। দেখো আগে কত টাকা লাভ হতো, আগে লাভ হতো 1800 টাকা, যখন যখন চাষের খরচ 1200 টাকা ছিল আর তখন ফলন পেতেন 3000 টাকার। আর বর্তমানে বর্তমানে চাষের খরচ হচ্ছে 1680 টাকা। ঠিক আছে, আর বর্তমানে ধানের ফলন হয় 4650 টাকা। তো বর্তমানে লাভ 2970 টাকা।
আয় বেশি হবে, আয় বেশি বর্তমান আয় হচ্ছে 2,970 টাকা, আগে আয় হতো 1,800 টাকা। তো কত টাকা বেশি হচ্ছে দেখি, 0,0,0,0 এখানে 7, 8 থেকে 9, 1,170 টাকা। ঠিক আছে, তো উৎপল বাবুর আয় বেশি হবে 1,170 টাকা।